অলরাইট, এখানে দেখো আনসার্টেনটি প্রোডাক্ট delta A delta B is greater than or equal to right hand side. এটা একটা ইনইকুয়ালিটি। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্ট। ওকে, অলরাইট, ইকুয়াল টু সাইন কখন হোল্ড করবে? তাহলে একটু আমাদের পিছন দিকে যেতে হবে। ইকুয়াল টু সাইন কখন হোল্ড করবে? ধরো এখানে প্রথম ধাপে ইনইকুয়ালিটি ছিল, এখানে 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 এসে আরেকটা অ্যাপ্রক্সিমেশন করেছি, প্রথম টার্মটা বাদ দিয়েছি। এটা অ্যাপ্রক্সিমেট, প্রথম টার্মটা বাদ দিলেও এই এই ইনইকুয়ালিটি কোনো ইয়ে হয় না, পরিবর্তন হয় না। কিন্তু এখানে ইনইকুয়ালিটি কেন আসলো? ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু কেন? ইকুয়াল টু নয় কেন? এটা শোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে এসছে। তুমি ইফ ইউ রিমেম্বার আনসার্টেনটি প্রোডাক্ট, আর একটু আগে যাই, শোয়ার্জ ইনইকুয়ালিটি আছে, যেটা কোথায় আছে? আমি যাই, ধরো ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এভাবে লিখেছিলাম তো। ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইকুয়াল টু scalar product of f with itself, scalar product of g with itself. তো আমি norm of f squared আর norm of g squared, এটা f কি? f is a ket, এভাবে ডিফাইন করেছি। a minus expectation of a identity acting on ket psi, আর ket g কি? b minus expectation b identity acting on ket psi। জাস্ট f g লিখেছি লেখার সুবিধার্থে। তারপর আমার কাজ হয়ে গেল, আবার I'll come back to psi। তাহলে আনসার্টেনটি প্রোডাক্ট এখানে ইকুয়ালিটি আছে, ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু স্কেলার প্রোডাক্ট অফ এফ উইথ ইটসেলফ, এটা একটা রিয়েল নাম্বার, টাইম স্কেলার প্রোডাক্ট অফ জি উইথ ইটসেলফ, এটা একটা রিয়েল নাম্বার। এই প্রথম ফ্যাক্টরটা এখানে ডান দিকে যে প্রথম ফ্যাক্টর আছে, এটা প্রথম ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এটা, দুটো ফ্যাক্টরের গুণফল। প্রথম ফ্যাক্টর হচ্ছে কেট এফ এর নর্মের স্কোয়ার। প্রথম ফ্যাক্টর স্কোয়ার রুট নিলে যেটা হতো, সেটাই হতো কেট এফ এর নর্ম। দ্বিতীয় ফ্যাক্টরের স্কোয়ার রুট যদি নিতাম, তাহলে সেটা হতো কেট জি এর নর্ম। এখন নর্মের স্কোয়ার দুটোই উভয় রিয়েল নাম্বার, ফলে রাইট হ্যান্ড সাইড রিয়েল নাম্বার। ইনইকুয়ালিটি আসলো এইখানে। আমি যখন শোয়ার্জ ইনইকুয়ালিটি ব্যবহার করলাম, ওই যে ওইটা রাইট হ্যান্ড সাইড, আগের ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডকে এইভাবে লেখা যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু স্কেলার প্রোডাক্ট বিটুইন ব্রা এফ এন্ড কেট জি স্কোয়ার। এখানে ইনইকুয়ালিটি এসে গেল। অবশ্য কোনো বিশেষ ক্ষেত্রে এখানে ইকুয়ালিটি হতে পারে। ইকুয়ালিটি হবে কখন? যখন জি, কেট জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কেট এফ, when কেট জি ইজ আ মাল্টিপল অফ কেট এফ। তাহলে ফিজিক্যালি যদি কেট জি এবং কেট এফ যদি একই স্টেট, ফিজিক্যাল স্টেট রিপ্রেজেন্ট করে, they can only differ by a multiplicative constant. So they are multiples of each other, তারা linearly dependent। এখানে ইকুয়াল টু হবে যদি জি এবং এফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি দুটো কেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হয়? যখন একটা কেট আরেকটা কেটের মাল্টিপল হয়। এখানে আমি এভাবে লিখেছি, কেট জি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ল্যামডা টাইমস কেট এফ। আমি উল্টোভাবে লিখতে পারতাম, কেট এফ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস কেট জি। এটা এই ল্যামডাটা ওদিকে নিলেই তো 1/λ তো একটা কনস্ট্যান্ট। তো কথা হচ্ছে জি, কেট জি এবং কেট এফ তারা মাল্টিপলস অফ ইচ আদার। একে মাল্টিপলের বাংলা কি হয়? মাল্টিপল, একটা সংখ্যা দিয়ে গুণ দিলে একটা কেট থেকে আরেকটা কেটে যাওয়া যাবে, এটাকে বলে মাল্টিপল। গুণিতক নাকি? না, গুণিতক না। ওকে, কি বলো? গুণনীয়ক না স্যার, গুণিতক। গুণিতক একটা কিছু আছে, হ্যাঁ, গুণিতক বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, কেট জি কেট এফ এর গুণিতক। তার মানে একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে গুণ দিয়ে, গুণ যদি দেই কেট এফ কে, তাহলে আমি কেট জি পাবো। কনস্ট্যান্ট সংখ্যাটা কত ক্ষেত্র বিশেষ আমি বেরো করে নিয়ে আসতে পারবো, একটা বিশেষ সিচুয়েশন যদি ধরে নেই। এইখানে কিন্তু ইনইকুয়ালিটি এসে গেল। এখানে ইকুয়ালিটি হবে
যদি জি ইজ প্রপোর্শনাল টু এফ হয়, আর জি তো সংজ্ঞায়িত আছে, তার মানে এখানে এই যে এখানে এই জায়গায় এসে গেল ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার, এই ডান দিকে যেটা আছে ওটা তো হচ্ছে জি, কেট জি, আর বাঁ দিকে যেটা আছে ওটা তো কেট ব্রা এফ। যেমন ধরো আমি একটু অ্যানোটেট করে দেখাই, এই যে এখানে যে এখানে ফার্স্ট ফ্যাক্টরটা আছে, সরি এটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রা এফ, ব্রা এফ। এটা যে আছে এটা কি, এটা কেট জি, তাহলে এটা বলছে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার, লেখাই ছিল এখানে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার। এই এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়ালিটি, এই পর্যন্ত এক্সাক্ট ইকুয়ালিটি। এই স্টেপে ইনইকুয়ালিটি হলো, এখানে ইকুয়াল টু হতে পারে বিশেষ কেসে যখন জি ইজ প্রপোর্শনাল টু এফ, এবং জি এবং এফ এর সংজ্ঞা দিয়ে দিলাম। এখন ওই যে যেভাবে সংজ্ঞায়িত করেছিলাম জি ওইভাবে লিখে ফেলি, এখন ইন টার্মস অফ সাইজ লিখে ফেলি আবার। তাহলে কেট জি হচ্ছে ওইটা বি মাইনাস এক্সপেকটেশন বি আইডেন্টিটি অ্যাক্টিং অন কেট সাই, আর ব্রা এফ হচ্ছে এ অপারেটর মাইনাস এক্সপেকটেশন এ আইডেন্টিটি অ্যাক্টিং অন ব্রা সাই। ওকে, এইখানে এইটার সমান এইটা, এই এখানে দ্বিতীয় স্টেপের রাইট হ্যান্ড সাইড তৃতীয় স্টেপের রাইট হ্যান্ড সাইডের সমান। এটা আমি এখানে এখানে তৃতীয় লাইনে না লিখে এখানে লিখে ফেলতে পারতাম ইকুয়াল টু সাইডে। তাহলে আমি যখন লিখবো ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস, কিন্তু ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এটা চাইতে গ্রেটার, এই এখানে এই গ্রেটার সাইনটা ক্যারি করবে। ওকে, ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এটা চাইতে বড়, বড় কিংবা সমান হতে পারে, আবার এটা তো এটার সমান। সুতরাং ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিস। ইকুয়াল টু কখন হোল্ড করবে, যখন তারা প্রপোর্শনাল, কেট জি ইজ প্রপোর্শনাল টু কেট এফ। এইটা লেফট হ্যান্ড সাইড তো কেট জি লিখেছি, বি মাইনাস এক্সপেকটেশন বি অ্যাক্টিং অন সাই, এই কেটটা ইজ ইকুয়াল টু ল্যামডা টাইমস কেট এফ। কেট এফ হচ্ছে এ মাইনাস এক্সপেকটেশন এ অ্যাক্টিং অন সাই। এটা তাহলে এটা একটা স্পেশাল কেস, এই স্পেশাল কেস যদি হয় তাহলে এইখানে ইকুয়াল টু সাইন হবে, এখানে গ্রেটার দেন সাইন বাদ দিয়ে ইকুয়াল টু সাইন করতে হবে, সেটা আমি জানি শোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে। তাহলে রয়ে গেল যে অলরাইট, নাও দ্বিতীয় ইনইকুয়ালিটি কোথা থেকে আসছে? দ্বিতীয় ইকুয়ালিটি একদম শেষ পর্যায়ে গিয়ে যখন এটা করলাম, এখানে যখন আবার রাইট, এখানে যদি ইকুয়াল টু থাকতো, সাপোজ এখানে ইকুয়ালিটি আছে, তার মানে ওই কন্ডিশনটা প্রথম কন্ডিশন যেটা দেখালাম কেট জি ইজ প্রপোর্শনাল টু কেট এফ, ওটা ভ্যালিড থাকলে এখানে ইকুয়াল টু সাইন হবে। এখানে ইকুয়াল টু সাইন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাম টু রিয়েল নাম্বারস, টু পজিটিভ নাম্বারস, রিয়েল পজিটিভ নাম্বার স্কোয়ার আছে, দুটো রিয়েল নাম্বার, রিয়েল পজিটিভ নাম্বারের যোগফল, ওই যোগফলের চাইতে লেফট হ্যান্ড সাইড বেশি, লেফট হ্যান্ড সাইড সমান। ধরো আমি আগের ইকুয়ালিটি আগের কন্ডিশন আছে সাপোজ, ফলে এই স্টেপে আমি ইকুয়াল টু সাইন দিচ্ছি। এখন দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ দ্য সাম অফ টু পজিটিভ নাম্বারস ইকুয়াল টু, একটা পজিটিভ নাম্বার যদি বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড বিকামস গ্রেটার দেন দি রিমেইনস গ্রেটার দেন দি আদার পজিটিভ নাম্বার। দুটো পজিটিভ সংখ্যার যোগফলের চাইতে বেশি যদি হয় তাহলে যে কোনো একটা সংখ্যার চাইতে বেশি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড গ্রেটার দেন হতো, লেফট হ্যান্ড সাইড যদি ইকুয়াল টু হয় তাহলে কি হতো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাম অফ টু পজিটিভ নাম্বারস, তো লেফট হ্যান্ড সাইড মাস্ট বি গ্রেটার দেন ওয়ান অফ দ্য পজিটিভ নাম্বারস। ওকে, আর প্রথম কন্ডিশন হোল্ড যদি না করে তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন সাম অফ দিস পজিটিভ নাম্বারস, আর একটা পজিটিভ নাম্বার যদি বাদ দেই তাহলে লেফট হ্যান্ড সাইড রিমেইনস গ্রেটার দেন দ্য রিমেইনিং নাম্বার।
দুটোর যোগফলের চাইতে বেশি হলে তো, দুটো পজিটিভ নাম্বারের যোগফলের চাইতে বেশি হলে তো যে কোনো একটা চাইতে বেশি হবেই। ফলে ইনইকুয়ালিটি উডন্ট বি ডিস্টার্বড। এটা যদি একেবারে বাদ দিয়ে দিই, এটা একেবারে বাদ দিয়ে দিলে ইনইকুয়ালিটি বজায় থাকবে, ইনইকুয়ালিটি বজায় থাকবে। এখন এখানে ইনইকুয়ালিটির পরিবর্তে ইকুয়ালিটি আসবে, তাহলে দুটো কন্ডিশন লাগবে। একটা কন্ডিশন হলো এটা 0 হতে হবে, এটা 0 হতে হবে। তার মানে 0 কখন হবে? প্রত্যেকটা স্টেটের জন্য সাইজ জন্য 0 হতে হবে। 0 হলো কখন হবে? যদি 0 হবে যখন এই অ্যান্টি কমিউটেটর বিটুইন এ প্রাইম বি প্রাইম 0 হবে। এ প্রাইম একটা অপারেটর, এভাবে ডিফাইন করে নিয়েছি। এ প্রাইম বি প্রাইম কিভাবে ডিফাইন করেছি খেয়াল আছে? এ প্রাইম হচ্ছে ওটা এক্সপেকটেশন এ প্রাইম হচ্ছে এটা এ মাইনাস এক্সপেকটেশন এ আইডেন্টিটি, বি প্রাইম হচ্ছে বি মাইনাস এক্সপেকটেশন বি আইডেন্টিটি। তাহলে এ প্রাইম বি প্রাইমের মধ্যে যে অ্যান্টি কমিউটেটর আছে ওটা 0 হতে হবে। ওটা 0 হলে, ওটা যদি 0 হয় এবং এই কন্ডিশন যদি হোল্ড করে, এইটা বি প্রাইম অ্যাক্টিং অন কেট সাই ইকুয়াল টু ল্যামডা এ প্রাইম অ্যাক্টিং অন কেট সাই, তার মানে কেট জি ইজ ইকুয়াল টু ল্যামডা টাইমস কেট এফ। এটাও যদি সত্যি হয়, দুটো কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে ওখানে ইনইকুয়ালিটির পরিবর্তে ইকুয়ালিটি বসবে। ওকে, তাহলে এখানে আমার এটা হচ্ছে, এটা স্কোয়ার রুট করে নিয়ে, এটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। ইটস এক্সপ্রেসড অ্যাজ অ্যান ইনইকুয়ালিটি। ইকুয়ালিটি হবে এখানে left hand side uncertainty product will be equal to the right hand side যদি দুটো কন্ডিশন হোল্ড করে। একটা হচ্ছে operator b prime acting on ket psi must be equal to a constant times operator a prime acting on ket psi, ওটা। আর হচ্ছে anti commutator between ket a prime and ket b prime must be equal to 0। তাহলে এখানে ইকুয়াল টু সাইন বসানো যাবে। ওকে, এটা আবার পরে, এটা পরে লাগবে বলে এখানে বিস্তারিত আলোচনা করে নিয়েছি। This is the celebrated Heisenberg uncertainty relation for two non-commutating Hermitian operators. Commutating হলে the right hand side is 0. Okay, two Hermitian operators. একটু আলোচনাটা একটু পরে দ্রুত পড়ে যাই, এটা পড়েছিলাম বোধহয় গত ক্লাসে। We note that the uncertainty product delta A delta B depends in general on the operators and the state vector psi. Ket psi হচ্ছে state vector of the system. Given a state ket psi, we can always calculate the exact values of delta A and delta B, and hence get an exact value for product delta A delta B. Delta A delta B exact value আমি calculate করতে পারবো। The uncertainty principle asserts that the value of delta A delta B, যে প্রোডাক্টটা তুমি পাবে এক্সাক্ট ভ্যালুটা, সেই ভ্যালুটা সবসময় এই ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডে, এই ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডে বেশি হবে, আর সমানও হতে পারে ডিপেন্ডিং আপন দ্য স্টেট। এটাই বলছে এক্সাক্ট ভ্যালু অফ ডেল্টা এ ডেল্টা বি, যেটা আমি ক্যালকুলেট করতে পারি যদি তোমাকে স্টেটটা আমি দিয়ে দেই, কেট সাই যদি দিয়ে দেই, এবং অপারেটর এ অপারেটর বি কি তুমি জানো, তুমি তো জানোই অবশ্যই। এই যদি পজিশন হয়, বি যদি মোমেন্টাম হয়, তাহলে ওদের করসপন্ডিং অপারেটর তো তুমি তো জানো। আমি যদি তোমাকে কেট সাইটা দিয়ে দেই, তাহলে বলি যে ওই স্টেটে ডেল্টা এ ডেল্টা বি কত ক্যালকুলেট করো, তুমি এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করবে। তুমি দেখবে যে তুমি যা ক্যালকুলেট করে পেলে সেটা এটা চাইতে বেশি। শুধু একটা সিচুয়েশন এটা সমান হবে ডিপেন্ডিং আপন ডিপেন্ডিং আপন সাইর উপরে নির্ভর করে এটা সমানও হতে পারে। Your uncertainty product for that state may be equal to the right hand side, but usually it will be greater. এই জন্য বলে এটা uncertainty principle. The uncertainty principle has the most predictive power about the nature of the physically realizable states when the commutator on the right hand side of equation 23 is a C number, that is the multiple of the identity operator, constant times an identity operator. তাহলে ওই ধরনের অপারেটর কিন্তু একটা সংখ্যা, একটা মাল্টিপ্লিকেটিভ সংখ্যা হিসাবে ইয়ে করে, এক লাইক এ নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, এর জন্য বলে সি নাম্বার। আসলে তো ওটা তো অপারেটর, অপারেটর তো আর নাম্বার হবে না, নাম্বার গুণ আইডেন্টিটি, তাহলে নাম্বারের মতোই হলো আর কি।
তাহলে ওই অপারেটর দিয়ে একটা অপারেটর যদি হয় একটা নাম্বার সি টাইমস আইডেন্টিটি, ওই অপারেটর দিয়ে যদি যে কোনো কেটের উপরে এক করাই, ওই কি পরিবর্তন, ওই কেটের কি পরিবর্তন হবে? ওই কনস্ট্যান্ট সি দিয়ে গুণ হবে। তাহলে অপারেটর এ ইজ লাইক জাস্ট লাইক মাল্টিপ্লিকেশন বাই কনস্ট্যান্ট, এই জন্য এটাকে বলে সি নাম্বার। ওকে, on the right hand side is a C number. That's a multiple of identity operator. এটা C number যদি হয় তাহলে আমার একটা ইন্টারেস্টিং সিচুয়েশন দাঁড়ায়, তখন আমি অনেক কিছু প্রেডিক্ট করতে পারি। এটা যদি C নাম্বার হয়, একটা কনস্ট্যান্ট টাইমস আইডেন্টিটি যদি হয়, ওকে, একটা মোস্ট সেলিব্রেটেড এক্সাম্পল হচ্ছে এ যদি আমি নেই এক্স অপারেটর, আর বি যদি নেই সেটার কনজুগেট মোমেন্টাম অপারেটর। এক্স এর কনজুগেট মোমেন্টাম, এক্স এর করসপন্ডিং যে মোমেন্টাম আছে পি এক্স, সেটা নিলাম। আমি তো জানি এক্স এবং পি এক্স, এখানে হ্যাড দেওয়া উচিত। এক্স এবং পি এক্স এর মধ্যে কমিউটেটর যদি করি তাহলে আই এইচ কার টাইমস আইডেন্টিটি। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। এটা কোয়ান্টাম মেকানিক্স একটা পস্টুলেট। ওকে, এটা ওয়ান অফ দ্য পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, যে এক্স পি এক্স ইজ ইকুয়াল টু আই এইচ কার টাইমস আইডেন্টিটি অপারেটর। এটা একটা, এই যে সি, এখানে সি কত? আই এইচ কাট, সি টাইমস সি নাম্বার, সি মানে সাম কনস্ট্যান্ট আই এইচ কাট টাইমস আইডেন্টিটি। কমিউটেটরটাই হয়ে গেল একটা সি নাম্বার। সি নাম্বার যদি হয় তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই 2। এখন আর রাইট হ্যান্ড সাইড, কিন্তু রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড আর সাইড উপরে নির্ভর করছে না। স্টেটটা যে কোনো স্টেটই থাকুক, মানে আমার সিস্টেমটা, আমার পার্টিকেলটা যে কোনো স্টেটই থাকুক না কেন, রাইট হ্যান্ড সাইড অপরিবর্তিত আছে। কারণ রাইট হ্যান্ড সাইড তো সাই তো উঠে গেছে। উঠে যাবে কেন? কারণ সাই তো হচ্ছে, এটা যদি হয় আই এইচ কাট, এটা যদি হয় কনস্ট্যান্ট, এগুলো বাইরে নিয়ে আসো, ভেতরে থাকলো কি কেট সাই, ব্রা সাই, কেট সাই, ওটা তো ওয়ান। আমার সব স্টেটে তো নর্মালাইজড ওয়ান হলে তো ওটা সাই উঠে গেল। যে কোনো সাইডের জন্য রাইট হ্যান্ড সাইড সেম হবে। তাহলে যে কোনো সাইডের জন্য রাইট হ্যান্ড সাইড সেম হচ্ছে এখানে, এইচ কাট বাই 2। তাহলে যে কোনো স্টেট নাই না কেন, সেই স্টেটে ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্স, এই আনসার্টেনিটি প্রোডাক্টের মান সাধারণত এইচ কাট বাই 2 এর চেয়ে বেশি হতে পারে, আর কোনো কোনো স্টেটের জন্য সমানও হতে পারে, কিন্তু এটার চাইতে কখনো কম হবে না, কম হবে না। তাহলে রাইট হ্যান্ড সাইড গিভস এ লোয়ার বাউন্ড। এখানে বলবো লোয়ার বাউন্ড মানে আমি ধরো স্টেট পরিবর্তন করছি, এক এক স্টেটে বিভিন্ন স্টেট নিচ্ছি, ধরো বিভিন্ন স্টেট নিচ্ছি, প্রতিটা স্টেটের আনসার্টেনিটি প্রোডাক্ট হয় এইচ কাট বাই 2 এর চাইতে সমান অথবা গ্রেটার, কখনো এইচ কাট বাই 2 এর চাইতে কম নয়। আমি যদি স্টেট ভ্যারি করি তাহলে আনসার্টেনিটি প্রোডাক্ট এইচ কাট বাই 2 এর কম হবে না, সমান হবে অথবা বেশি হবে। তাহলে এইচ কাট বাই 2 এটা হচ্ছে লোয়ার বাউন্ড ফর দ্য আনসার্টেনিটি প্রোডাক্ট ডেল্টা এক্স ডেল্টা পি এক্স, লোয়ার বাউন্ড। এটা চাইতে কম হতে পারবে না, এটা চাইতে সমান, এটা সমান কিংবা এটা চাইতে বেশি হতে হবে রাইট সাইডে। এটা হলো এখানে সাই উঠে গেল কিন্তু এটা হওয়ার জন্য। This very important uncertainty relation for operator x and px states that, একটু আলোচনা করছি, that in all physically realizable states, আমার এই পার্টিকেলটার স্টেট ফিজিক্যালি রিয়েলাইজেবল স্টেট যাই হোক না কেন, in all physically realizable states delta x and delta px are related, are correlated। এখানে কোরিলেটেড বানান কি, ডাবল আর না সিঙ্গেল আর? এটা ডিকশনারি দেখে কারেকশন করে নিও। কোরিলেটেড। একটা বলছে এই আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা বলছে যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স আর কোরিলেটেড ইন সাচ এ ম্যানার দ্যাট if delta x is very small in a certain state, then delta px is very large in that state, so that the uncertainty product remains greater than or equal to h cut by 2. একটা স্টেট নিলাম ধরো, যে একটা স্টেট আমি দেখলাম যে সেই স্টেটে ডেল্টা এক্স স্মল, পার্টিকেলটা ভেরি ওয়েল লোকালাইজ, তাহলে সেই স্টেটে মোমেন্টাম
মোমেন্টামের আনসার্টেনিটি খুব লার্জ হতে হবে, লার্জ হতে হবে, কারণ প্রোডাক্টটা তো h²2 এর সমান কিংবা গ্রেটার হতে হবে, এটা চাইতে কম হতে পারে না। ডেল্টা এক্স কম, ডেল্টা পি এক্স কম, তাহলে প্রোডাক্ট করে তো h²2 এর কম হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তাহলে কোন একটা স্টেটে, কোন একটা কেট সাই এর জন্য আমার ডেল্টা এক্স যদি কম হয়, তাহলে ডেল্টা পি এক্স অনেক বেশি হতে হবে, কারণ এটা প্রোডাক্ট তো h²2 এর বেশি কিংবা সমান হতে হবে, কখনো কম হতে পারবে না। অ্যান্ড ভাইস ভার্সা। আরেকটা স্টেটে যদি দেখি ডেল্টা পি এক্স কম, মোমেন্টামটা খুব ভালো করে আমার জানা আছে, সেই স্টেটে ডেল্টা এক্স লার্জ হবে, সেই স্টেটে পার্টিকেলটার লোকেশন আমার খুব ভালো জানা নেই। তাহলে যেই সমস্ত স্টেটে আমার লোকেশন ভালো জানা আছে, তার মানে যেই সমস্ত স্টেটে ডেল্টা এক্স কম, সেই সমস্ত স্টেটের জন্য পার্টিকেলটার মোমেন্টাম বেশি, মোমেন্টামের আনসার্টেনিটি বেশি, মোমেন্টামের আনসার্টেনিটি বেশি, মোমেন্টাম সম্বন্ধে আমার ধারণা কম, ওই পার্টিকেলের মোমেন্টাম একটা ওয়াইড রেঞ্জে ভ্যারি করতে পারে। ওকে, ওই স্টেটে পার্টিকেলটার মোমেন্টামের আনসার্টেনিটি বড়, মানে মোমেন্টাম যদি আমি মাপি বারবার যদি মাপি একই স্টেটে, একটা এনসাম্বল অফ পার্টিকেল যদি নেই, অল ইন দ্য সেম স্টেট সাই, প্রতিটা পার্টিকেল পরে মোমেন্টাম যদি মাপি, মাপার পরে দেখবো যে মোমেন্টাম গুলো উত্তর যেগুলো পাচ্ছি সেগুলোর মধ্যে ভ্যারিয়েন্সটা অনেক বেশি। ওকে, এটা হবে। In particular, if delta x tends to 0, then delta px must tend to infinity in such a manner that the product is finite and remains greater than h²2. এটা খুবই ইম্পর্টেন্ট আনসার্টেনিটি রিলেশন। ওকে, এখন আমি যাই মিনিমাম আনসার্টেনিটি প্রোডাক্ট কখন হবে, ইকুয়াল টু সাইন কখন হোল্ড করবে। আমি তো একটু আগে আলোচনা করেছি ইকুয়াল টু সাইন হোল্ড করবে, এই আলোচনাটা এখানে আছে আগে। ইকুয়াল টু সাইন হোল্ড করবে, ইকুয়াল টু সাইন যখন হোল্ড করে আনসার্টেনিটি বলে মিনিমাম আনসার্টেনিটি প্রোডাক্ট, মিনিমাম আনসার্টেনিটি প্রোডাক্ট। তার মানে আমি বলতে চাই এখানে জেনারেল যদি দেখো, কোন স্টেটে ডেল্টা এ গুণ ডেল্টা বি সমান সমান রাইট হ্যান্ড সাইড হবে। আমি একটা স্টেটে যদি ডেল্টা এ ডেল্টা বি আলাদাভাবে ক্যালকুলেট করি, এক্স্যাক্টলি ক্যালকুলেট করি, সেই স্টেটটা কি হলে সেই লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান হবে, এটাকে বলে মিনিমাম আনসার্টেনিটি প্রোডাক্ট। সাধারণত লেফট হ্যান্ড সাইডের এক্স্যাক্ট মানটা রাইট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে সেটার চাইতে বেশি হবে। কোন স্টেটের সমান হবে? রাইট হ্যান্ড সাইডের সমান হবে। ওকে, এখানেও তাই, কোন স্টেটে এটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে? সাধারণত রাইট হ্যান্ড সাইডের বেশি হবে। ওকে, তো আমি জানি সেটা সমান করতে গেলে দুটো কন্ডিশন লাগবে। একটা হচ্ছে এইটা, বি প্রাইম অ্যাক্টিং অন কেট সাই ইকুয়াল টু ল্যামডা এ কেট সাই, এটা তার মানে এটাকে তো আগে বলেছিলাম কেট জি, শোয়ার্টজ ইনইকুয়ালিটি যখন করছিলাম এটা বলছিলাম কেট জি, আর এটা ছিল কেট এফ। তাহলে কেট জি ইকুয়াল টু ল্যামডা টাইমস কেট এফ, একটা আরেকটার গুণিতক। একটা কেট, এই লেফট হ্যান্ড সাইডের কেট is a multiple of the right hand sided ket. Psi একটা ket, of course, এটা স্টেট কেট। এই স্টেট কেটের উপরে এই অপারেটর দিয়ে বি মাইনাস এক্সপেকটেশন বি আইডেন্টিটি, এই অপারেটর দিয়ে অ্যাড করে আরেকটা দ্বিতীয় একটা কেট পেলে লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইডের কেট ইজ ইকুয়াল টু ল্যামডা টাইমস রাইট হ্যান্ড সাইডের কেট। তাহলে দুটো কেট প্রপোর্শনাল টু ইচ আদার, এটা একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। দ্বিতীয় কন্ডিশন ফুলফিল করতে হবে, ওই যে অপারেটর এ প্রাইম বি প্রাইমের মধ্যে অ্যান্টি কমিউটেটর শূন্য হতে হবে, যেখানে আমি এ প্রাইম বি প্রাইমকে এভাবে ডিফাইন করে নিয়েছিলাম, এই যে এটা এ মাইনাস এক্সপেকটেশন অফ এ আইডেন্টিটি, এটাই হয়েছে এ প্রাইম, আর বি মাইনাস এক্সপেকটেশন বি আইডেন্টিটি এটাকে বলেছিলাম বি প্রাইম। এই যে এটা হচ্ছে এ প্রাইম, এই পুরো অপারেটর এ প্রাইম, আর এখানে পুরো অপারেটর বি প্রাইম। এটা লেখার সুবিধা করার জন্য আর কি, আর কিছু না। এই দুটো কন্ডিশন থেকে আমাকে ল্যামডাটা কত বের করে আনতে হবে, ল্যামডাটা ফিক্সড হয়ে যায়। তাহলে সেটা আমি করতে যাচ্ছি, সেটা একটু কমপ্লিকেটেড প্রসিজার। ল্যামডাটা একবার বেরিয়ে গেলে 25 এবং 26
দুটো ইকুয়েশন মিলিতভাবে ব্যবহার করে আমি ল্যামডার মান পেয়ে যাব, সেটা করতে যাচ্ছি। একটু একটু ইনভলভ করছে, কিন্তু কি করতে যাচ্ছি সেটা একটা আগে বলে নেই। 25 এবং 26 দুটো কন্ডিশন ফুলফিল করলেই ওই আনসার্টেনিটি প্রোডাক্টের রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু সাইন পাবে, ইকুয়ালিটি উড হোল্ড। তার মানে আনসার্টেনিটি প্রোডাক্ট উড বি মিনিমাম। আনসার্টেনিটি প্রোডাক্ট দুটো কন্ডিশন ফুলফিল করলে, এই দুটো কন্ডিশন ব্যবহার করে আমি এখানে যে আননোন কোয়ান্টিটি আছে ল্যামডা, সেটা বের করে ফেলবো। তারপর ল্যামডার যে মান যদি বেরিয়ে যায়, তাহলে ইকুয়েশন 25 কে ইকুয়েশনকে আমি সলভ করে কেট সাই বের করে নিয়ে আসবো। একটা রিপ্রেজেন্টেশন ধরে, ধরো কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ধরে আমি এইখানে ওয়েভ ফাংশন কেট সাইয়ের করসপন্ডিং ওয়েভ ফাংশন সাই অফ এক্স কত সেটা আমি জেনে গেলাম। একটা কেটের ওয়েভ ফাংশন জানা আর কেটকে জানা একই কথা। ওকে, কেটের রিপ্রেজেন্টেশন এবং কেট তারা সমার্থক, একই। সেটাই করতে যাচ্ছি। ফার্স্ট স্টেপে আমি এই ল্যামডার মানটা বের করার চেষ্টা করছি। কিভাবে? আমি প্রসিজার শুরু করলাম। আচ্ছা, এখানে যদি আমি এই ইকুয়েশন 25 যদি আমি বাঁ দিক থেকে একটা অপারেটর দিয়ে অপারেট করাই, বাঁ দিক থেকে এই অপারেটর দিয়ে যদি অপারেট করাই, এ মাইনাস এক্সপেকটেশন হবে এই অপারেটর দিয়ে বাঁ দিক থেকে অপারেট করা, তাহলে এখানে রাখো এ মাইনাস এক্সপেকটেশন এ, আবার এখানেও বাঁ দিকে লিখতে হবে এ মাইনাস এক্সপেকটেশন এ। তাহলে করে তারপরে ব্রাশ আই দিয়ে স্কেলার প্রোডাক্ট নিয়ে নাও। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হবে? আমি এই ইকুয়েশনকে অপারেট করেছি, আবার ফার্দার ইকুয়েশন 25 কে আমি অপারেট করেছি বাই দিস অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ আইডেন্টিটি লেখা হয়নি, তাহলে এখানে ওটা লিখবো এ মাইনাস এক্সপেকটেশন এ, এখানেও লিখবো। তারপরে ব্রাশ সাইড দিয়ে গুণ হবে, ব্রাশ সাইড দিয়ে অপারেট করবো, ব্রাশ সাইড দিয়ে এক স্কেলার প্রোডাক্ট নেব। দেখো করছি, এই ব্রাশ আই এ মাইনাস এক্সপেকটেশন অফ এ এখানে গুণ বি মাইনাস এক্সপেকটেশন বি কেট সাই। আর ডান দিকে কি হবে? ল্যামডা তো আছেই, ব্রাশ আই দিয়েছি, আর এ মাইনাস এক্সপেকটেশন এ দুবার এসছে এখন, তাহলে এ মাইনাস এক্সপেকটেশন অফ এ স্কোয়ার্ড ডেল্টা সাই। ওকে, এখন ডান দিকে যেটা আছে ওটা কি? ব্রাশ এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ আইডেন্টিটি স্কোয়ার, এটাই তো ডেল্টা এ স্কোয়ার আনসার্টেনিটি। তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে ল্যামডা ডেল্টা এ স্কোয়ার, তাহলে এটা পেলাম, 27 নম্বর ইকুয়েশনটা পেলাম। লেফট হ্যান্ড সাইড যেমন আছে সেবার রেখে দিলাম। এটা কিন্তু এ প্রাইম, এ মাইনাস এক্সপেকটেশন আমার এই নোটেশনে এ প্রাইম, আবার এটা বি মাইনাস এক্সপেকটেশন বি আইডেন্টিটি, এটা বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইমের এক্সপেকটেশন ইজ ইকুয়াল টু ল্যামডা ডেল্টা এ স্কোয়ার। এটা এ প্রাইম বি প্রাইম, আর ডান দিকে কেট সাই, বাঁ দিকে ব্রাশ সাই। তাহলে এটা হচ্ছে এই দুটো অপারেটরের গুণফল, অপারেটর এ প্রাইম গুণ অপারেটর বি প্রাইম, বি প্রাইম ডান দিকে আছে, এই অপারেটরটার এক্সপেকটেশন সেটা সমান ল্যামডা টাইমস ডেল্টা এ স্কোয়ার। এটা 27। আমি এখানে উল্টাও করতে পারতাম, আমি এখানে এই ইকুয়েশন 25 এ আমি বি মাইনাস এক্সপেকটেশন অফ বি দিয়ে গুণ দিতে পারতাম। এখন তো দিয়েছি এ মাইনাস এক্সপেকটেশন অফ এ দিয়ে গুণ দিয়েছি, আমি যদি বি মাইনাস এক্সপেকটেশন অফ বি দিয়ে গুণ দেই, এখানে বাঁ দিকে কি থাকবে? বি মাইনাস এক্সপেকটেশন বি স্কোয়ার অ্যাক্টিং অন কেট সাই, আর ডান দিকে কি থাকবে? বি মাইনাস এক্সপেকটেশন বি, তারপরে এ মাইনাস এক্সপেকটেশন এ, তারপরে সাই। তারপর এই ইকুয়েশনটাকে যদি বাম দিক থেকে ব্রাশ সাই দিয়ে গুণ দাও, তাহলে কি পাবে? এখন তাহলে বাঁ দিকে কি পাচ্ছ? বাঁ দিকে পাচ্ছ ডেল্টা বি স্কোয়ার, আর ডান দিকে কি পাচ্ছ? ল্যামডা, ওই ল্যামডাটার দিকে নিয়ে আসো। আর ডান দিকে তাহলে কি হবে? ডান দিকে উল্টা অর্ডারে হবে আর কি, এটা হবে, এখানে ছিল এ প্রাইম বি প্রাইম, ওখানে হবে বি প্রাইম এ প্রাইম। তা সেটা আমি বলেছি। একইভাবে তুমি এটা পাবে, এক্সপেকটেশন অফ সাই, expectation of b minus b expectation times a minus a expectation of b prime psi prime equal to 1 by lambda delta b square. Okay,
দুটোই কিন্তু ওইখানে এই দুটো 27 এবং 28 এই দুটো ইকুয়েশন কিন্তু 25 থেকে 25 কি হ্যাঁ 25 থেকেই আসছে, একটু ম্যানিপুলেট করে আসছে। এটা তো হচ্ছে বি প্রাইম ক্যাট সাই ইকুয়াল টু ল্যামডা এ প্রাইম সাই। আমি যদি এই ইকুয়েশনকে এ প্রাইম দিয়ে গুণ দেই, এ প্রাইম দিয়ে অপারেট করে ব্রাস সাই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি পেলাম 27 নম্বর। এই 25কে যদি আমি ওটা করি বি প্রাইম দিয়ে অপারেট করে এক্সপেকটেশন সাই করি, তাহলে আমি পাবো 28 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন কিন্তু 25 থেকে এসছে, একটু ম্যানিপুলেট করার পরে। 1 মিনিট। সরি, আবার ফিরে আসলাম। বাসায় আছি তো, ওরা লোক এসেছিল একজন। এই 27 এবং 28 দুটো ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা ইন্টারমিডিয়েট ইকুয়েশন। উভয় ইকুয়েশনেই এই 25 থেকে একটু সামান্য ম্যানিপুলেশন করে পেলাম। এই 25 থেকে আমি ডেল্টা এ স্কোয়ার আনতে হবে আমাকে, আর ডেল্টা বি স্কোয়ার আনতে হবে, এটাই হচ্ছে কথা। 25 থেকে একটা ইকুয়েশন লেখো যেখানে ডেল্টা এ স্কোয়ার থাকবে, ডেল্টা এ স্কোয়ারের সংজ্ঞা আছে। আর 25 থেকে আরেকটা ইকুয়েশন লেখো যেখানে ডেল্টা বি স্কোয়ার থাকবে। ওকে, তাহলে এটা হলো। এখন 27 এবং 28 যদি আমি যোগ দেই, অ্যাড 27 and 28, খেয়াল রাখো এখানে ওই নোটেশনে চলে যাও, এ মাইনাস এক্সপেকটেশন অফ এ, এটা তো এ প্রাইম অপারেটর, বি মাইনাস এক্সপেকটেশন এটা বি প্রাইম অপারেটর। এখানে তাই এখানে উল্টা অর্ডারে আছে বি প্রাইম এ প্রাইম। যদি যোগ দেই লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াবে, এ প্রাইম অপারেটর বি প্রাইম অপারেটর যোগ বি প্রাইম ডে প্রাইম, দুটো যোগে কি হবে, এটা হচ্ছে অ্যান্টি কমিউটেটর অফ এ প্রাইম এন্ড বি প্রাইম। আর ডান দিকে যোগফল কি হবে, ল্যামডা ডেল্টা এ স্কোয়ার প্লাস 1 বাই ল্যামডা ডেল্টা বি স্কোয়ার। যোগ দিচ্ছি, অ্যাডিং 27 and 28, এই দুটো ইকুয়েশন যোগ দিচ্ছি। এবং রিকলিং আই এম নোটিং দ্যাট, ওটা মনে রাখতে হবে, কেট এ প্রাইম অপারেটর এ প্রাইম মানে হচ্ছে এটা এ মাইনাস এক্সপেকটেশন এ। এগুলো মনে যদি রাখো, রিমেম্বার করো, তাহলে লেফট হ্যান্ড সাইড হবে expectation value of the anti-commutator of operators a prime and b prime, আর ডান দিকে হবে lambda delta a square plus 1 by lambda delta b square। এটা আরেকটা ইন্টারমিডিয়েট ইকুয়েশন। আচ্ছা, এখন কথা হচ্ছে since one of the conditions যে anti-commutator of a prime b prime should be 0, দুটো কন্ডিশন তো, দুটো কন্ডিশন এই কন্ডিশন ইকুয়েশন 25 এবং ইকুয়েশন এই দুটো যদি উভয় যদি ফুলফিলড হয়, তাহলে তোমার ওইখানে গ্রেটার দ্যানের পরিবর্তে ইকুয়াল টু সাইন থাকবে। 25 নম্বর একটা কন্ডিশন থেকে তো এই ইকুয়েশনে পেলাম, 25 থেকে তো এই ইকুয়েশন ম্যানিপুলেট করে পেলাম, এটা পেলাম 25 থেকে আসলো কিন্তু একটা ম্যানিপুলেশনের মাধ্যমে। তাহলে এটা প্রথম কন্ডিশন বলতে পারো, এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা 0, অ্যান্টি কমিউটেটর বিটুইন এ প্রাইম বি প্রাইম 0। তাহলে দ্বিতীয় কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড 0, তাহলে রাইট হ্যান্ড সাইডও 0 হতে হবে। ওকে, এটাই বলছি। তাহলে এটা আরেকটা কোন, তাহলে আনসার্টেনিটি প্রোডাক্ট ল্যামডা ডেল্টা এ স্কোয়ার প্লাস 1 বাই ল্যামডা ডেল্টা বি স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এই একটা ইকুয়েশন পেলাম। এখন এখান থেকে কিন্তু আমার ল্যামডা আসছে না, ল্যামডার একটা ইকুয়েশন আসলো, ইন টার্মস অফ দ্য আনসার্টেনিটিস। ওকে, now subtracting equation 28 from equation 27, তার আরেকটা ইকুয়েশন আনতে হবে আমার। এই যে 27 28 ছিল তো, 28 নম্বর যদি আমি 27 থেকে বিয়োগ দেই, 27 minus 28, তাহলে এখানে তাহলে কি থাকবে, প্রথমবার তো অ্যাড করলাম,
27 এবং 28 অ্যাড করে কোনটা পেলাম? অ্যাড করে এটা পেয়েছিলাম। এখন সাবট্রাক্ট করব। 27 মাইনাস 28, আর এখানে বি প্রাইম ডে প্রাইম বিয়োগ যখন দেব এ প্রাইম বি প্রাইম মাইনাস বি প্রাইম এ প্রাইম, এটা হচ্ছে কমিউটেটর বিটুইন এ প্রাইম বি প্রাইম। ওটা শূন্য না, কমিউটেটর বিটুইন এ প্রাইম বি প্রাইম। আর ডান দিকে কি থাকবে? ল্যামডা ডেল্টা এ স্কোয়ার মাইনাস if I do this 27 minus 28 কি পাবো? এটা পেয়েছি 27 প্লাস 28 করে, আর এটা সরি এটা পেয়েছি 27 প্লাস 28 করে এবং দ্বিতীয় কন্ডিশনটা অ্যাপ্লাই করে the fact that anti-commutator between a prime b prime শূন্য হবে। এখন ওখানে সাবট্রাক্ট করো a prime b prime minus b prime a prime, এটা হচ্ছে commutator of a prime with b prime, সে same as commutator of a b, তাহলে psi commutator a b psi, এটা expectation of commutator a b, এটা হবে lambda delta a square minus 1 by lambda delta b square। তাহলে এই দুটো ইকুয়েশন আমার হলো 29 এবং 30। ওকে, এই দুটো ইকুয়েশন যদি অ্যাড করলে কি হবে? অ্যাড করে যে ইকুয়েশন পাবে সেটা লেফট হ্যান্ড সাইডে যেতে থাকে। ধরো এটা করি, ধরো এখানে জিরোটা বাই লিখি, রাইট, আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে লেখো। এখন যোগ দাও, জিরো লেফট হ্যান্ড সাইডে কি হবে? জিরো যোগ এইটা, এটাই থাকবে। রাইট হ্যান্ড সাইডে কি হবে? এইটা যোগ এইটা, এই ডেল্টা বি স্কোয়ার কেটে যাবে, তো থাকবে কি? 2 ল্যামডা। ওকে, তাহলে এই দুটো যোগ দিয়ে 29 এবং তাহলে adding 29 and 30 আমি পাচ্ছি 2 lambda delta square equal to expectation of commutator of A and B। তাহলে ল্যামডা পেয়ে গেলাম। ল্যামডা পেলাম যে expectation value of the commutator of A and B divided by 2 delta A square, এটাই আমার ল্যামডা। এটা আমার জানা আছে, commutator between A and B আমার জানা আছে ডেল্টা A। আমি এটা কিন্তু ইন টার্মস অফ ডেল্টা A প্রকাশ করেছি, ইচ্ছা করলে ইন টার্মস অফ ডেল্টা B প্রকাশ করতে পারতাম, ডাজন্ট ম্যাটার, একটা দিয়ে প্রকাশ করলেই হলো, ডেল্টা A দিয়ে প্রকাশ করেছি। ল্যামডা হয়ে গেল, তার মানে এখন আমি আমার আগের ইকুয়েশনে ফিরে যাই, ল্যামডা মানটা পেয়ে গেলাম। ল্যামডা মান যদি পেয়ে যাই তাহলে ইকুয়েশন 25-এ ফিরে আসি, এখানে সেই ল্যামডা মানটা বসিয়ে দিয়ে এই কোয়েশনটা সলভ করব। এটা আমার দ্বিতীয় ধাপ। তাহলে এখানে ল্যামডার মানটা বসিয়ে দাও, তাহলে কি পাবে? b minus expectation b psi, এটা b prime acting on psi, এটা ল্যামডার মান বসালাম, গুণ টাইমস এটা একটা সংখ্যা, ওকে, গুণ এইটা a prime operator acting on ket psi। এখন কথা হচ্ছে তাহলে একটা কমপ্লিকেটেড কন্ডিশন দাঁড়ালো। আমরা প্রমাণ করলাম যে আমাদের সিস্টেম যেটা আছে, যে পার্টিকেল যদি আমাদের সিস্টেম হয়, পার্টিকেলের স্টেট ket psi যদি এই ইকুয়েশন ফুলফিল করে, তাহলে সেই ket psi এর জন্যই আনসার্টেনিটি প্রোডাক্টটা মিনিমাম হবে। ওকে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। আমি এ কে নেব আমার পজিশন, বি কে নেব আমার করসপন্ডিং মোমেন্টাম। এ কে পজিশন অপারেটর এবং বি কে করসপন্ডিং মোমেন্টাম অপারেটর নিয়ে সাই সলভ করে যেই স্টেটটা পাবো আমি বলবো সেই স্টেটে ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্স এর মান মিনিমাম। মিনিমাম মানটা কত? h²/2 সেই স্টেটে, অন্য স্টেটে না। অন্য স্টেটে ওই মিনিমাম মানের চাইতে বেশি, কিন্তু মিনিমামের চাইতে কোনো স্টেট থাকবে না যেই স্টেটে ওই মিনিমাম মানের চাইতে কম। সেটা তো তাহলে সেলফ তাহলে কন্ট্রাডিক্টরি হলো। সেটা আমি তাহলে এখন একটা উদাহরণ দিয়ে দেখছি, দেখাচ্ছি। ইফ দ্য স্টেট ket psi of the system satisfies this equation, above equation, the uncertainty product delta A delta B would be minimum. As an example, let A be equal to x, A operator be x operator, আর আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যাব। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে x operator simply the eigenvalue x. Acting in the coordinate representation, if I
if I have the operator x state, the effect is multiply the wave function of that state by the number x. By the aggregation, position operator is simply a multiplicative operator. এবং position representation অথবা coordinate representation আমি বিটা ধরেছি px operator এবং coordinate representation px operatorটি কি h cut by I partial d by dx minus I cut partial d by dx আইটা নিচে লিখলাম। তাহলে সেটা এখানে বসিয়ে দাও আমি এবং কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ket psi কে রিপ্লেস করে দেবো বাই দ্য ওয়েভ ফাংশন psi of x। তাই করো, করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি পেয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এটা, এটাকে আমি এখন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে লিখছি ফর দিস স্পেশাল কেস। বি হচ্ছে px, এটার কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন হলো একটা ডিফারেনশিয়াল অপারেটর h cut by I d by dx মাইনাস expectation of b তো ধরেছি px মাইনাস expectation of px টাইম psi of x। psi of x হচ্ছে ket psi এর ওয়েভ ফাংশন ইকুয়াল টু x এবং px এর মধ্যে কমিউটেটর আমি জানি I h cut টাইমস আইডেন্টিটি আর expectation of identity is 1, তাহলে এখানে হলো I h cut আর নিচে আছে 2 delta s কারণ অপারেটর a মানে অপারেটর x hat coordinate representation is simply a number x eigenvalue আর এটা তো একটা নাম্বার বটেই, এটা expectation of x acting on psi of x। তাহলে এই psi of x এখন এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করতে হবে। সলভ করে যেই ওয়েভ ফাংশনটা পাবো, ওয়েভ ফাংশন আর স্টেট তো একই ব্যাপার। ওয়েভ ফাংশন সিম্পলি দি representation of the state vector in coordinate space or coordinate representation, coordinate basis একই কথা। মোমেন্টাম বেসিস আমি ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমি তখন পেতাম যে ওয়েভ ফাংশন of the ket of the state vector in momentum space or momentum representation or momentum basis এভাবে বলে। এটা সলভ করে কিন্তু সোজা, যদিও বিদঘুটে দেখাচ্ছে, বাট ইজ ভেরি ভেরি ইজি। দেখো ইজি মানে আগে ধরো একটা কাজ করো, শুধু লেফট হ্যান্ড সাইডে শুধু ডি সাই বাই ডিএক্স রাখো আর বাকি সব ডান দিকে ফেলে দাও। আচ্ছা, এই জিনিসটা এই মাইনাস পিএক্স সাই অফ এক্স ডান দিকে গেল, ওকে ফাইন, ডান দিকে গেল। তারপরে এখানে পুরো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে আই দিয়ে গুণ দাও, এইচ কাট দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, এখানে দ্বিতীয়টা গুণ ভাগ দেওয়ার আগে এটা হয়ে গেল, ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস এক্সপেকটেশন পিএক্স সাই এক্স। এখন পুরো ইকুয়েশনটাকে আই দিয়ে গুণ দিচ্ছ, এইচ কাট দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে এখানে থাকবে আই বাই এইচ কাট, দ্বিতীয় টার্মে থাকবে আই বাই এইচ কাট এক্সপেকটেশন অফ পিএক্স সাই এক্স। আর এখানে কি থাকবে, আই দিয়ে কি করেছি, আই দিয়ে গুণ দিয়েছি, এইচ কাট দিয়ে ভাগ দিয়েছি, তাই তো? তাহলে এইচ কাট দিয়ে ভাগ দিলে এখানে এইচ কাট উঠে যাবে, আর আই দিয়ে গুণ দিলে আই স্কোয়ার মাইনাস হবে, ওকে। আর বাঁদিকে কি থেকে যাবে, বাঁদিকে থেকে যাবে ডি সাই ডিএক্স। এই সিম্পলিফিকেশনটা করলে এইটা হবে। দেখো এখানে হয়ে গেল, এই টার্মটা বাঁদিক থেকে এসছে, আই বাই এইচ কাট এক্সপেকটেশন পি এক্স সাই এক্স, আর ওখানে এইচ কাট উঠে গেল, আই স্কয়ার হয়ে মাইনাস হলো, এটা হলো। এটা কি হবে, এটার আমি দেখেই বলতে পারি সাই এক্স এর এমন একটা ফাংশন, সাই এক্স এর এমন একটা ফাংশন যেই সাইকে যেই ফাংশনকে এক্স দিয়ে ডেরিভেটিভ করলে সাই ফেরত আসে আর একটা কোএফিশিয়েন্ট পাওয়া যায়। দ্যাট ফাংশন মাস্ট বি অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, তা হবে না? দ্যাট ফাংশন মাস্ট বি অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা এইভাবে চিন্তা করতে পারো, এই সাইকে যদি এটা আপাতত বাদ দাও, আচ্ছা রাখো এটা,
এই সাইকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে ডি সাই বাই সাই হলো, আর এই ডিএক্স যদি ডানে নিয়ে আসো, এখানে ডিএক্স এখানে ডিএক্স। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে পাবে লন সাই, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, এক্স মাইনাস এটা ইন্টিগ্রেট করবো উইথ রেসপেক্ট টু ডিএক্স, তাহলে তোমার কি আসবে, তারপর এখানে করবে ডিএক্স, তো এখানে কি আসবে, এখানে আসবে এক্স, আর এখানে ইন্টিগ্রেট করলে উইথ রেসপেক্ট টু এক্স এটা আসবে। ওকে, তারপরে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে সাইটা পাবে। এখন এটা বাই ইন্সপেকশন করো, এত তো করার দরকার নেই, ইন্সপেকশন করতে হবে। প্রথম টার্ম দ্বিতীয় টার্ম দুটো টার্ম আছে, দুটো আলাদাভাবে দেখি। সাই কি হলে ডি সাই বাই ডিএক্স এটা হবে, সাই ফেরত পাবো, এবং সাইয়ের সঙ্গে এই 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 এটাকে বলে এই কোএফিশিয়েন্টটা ফেরত পাবো, এই কোএফিশিয়েন্টটা ফাংশন অফ এক্স। এক্সপোনেনশিয়াল হতে হবে, এক্সপোনেনশিয়ালে থাকতে হবে এক্স মাইনাস মড এক্স স্কোয়ার থাকতে হবে, কারণ এটার যখন ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স যাতে এটা আসে, এক্স মাইনাস মড এক্স যাতে আসে, সঙ্গে স্কোয়ার রাখতে হবে। ওকে, আবার এখানে তাহলে 4 দিতে হবে, এটা যখন ডেরিভেটিভ করবো 2 দিয়ে গুণ হবে, তো 2 এবং 4 কেটে যাতে 2 আসে নিচে, সেটা খেয়াল রাখতে হবে। তো যেহেতু এখানে লিনিয়ার আছে এক্স মাইনাস এক্স এক্সপেকটেশন, আমার এখানে স্কোয়ার দিতে হবে, এবং এখানে স্কোয়ার দিলে তো 2 আসবে, 2 এবং 4 এর সঙ্গে কেটে যেন এইটা হয়। এখানে কি হতে হবে, এখানে হতে হবে এক্স, এই দ্বিতীয় ফ্যাক্টর যেটা আছে, এক্সপোনেন্ট করলে তো দুটো ফ্যাক্টরে ভাগ হয়ে যাবে, এইটা এক্সপোনেনশিয়াল অফ দ্য রাইট সেকেন্ড টার্ম, ওটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্সপোনেনশিয়াল পাবে, এবং কি পাবে সঙ্গে, কি পাবে সঙ্গে পাবে আই স্কয়ার পি এক্স, এটা পাবে। তা ঠিকই আছে, এটা এক্সপোনেনশিয়াল। এখন এটাকে নর্মালাইজ করে সিটা নিয়ে আসো। ওকে, নর্মালাইজে সিটা নিয়ে আসো, নর্মালাইজ করে সিটা আনলে এটা হয়, এটা আমি এখানে দেখাইনি, তবে এখন যদি আমার এটা ভালো হতো তাহলে আমার হতো, কিন্তু ওকে, এটা নর্মালাইজ করতে হবে, নর্মালাইজ টু 1, তাহলে সি কি নিলে এটা নর্মালাইজ টু 1 হবে। ওকে, তাহলে আমাকে করতে হবে যে ব্রা সাই কেট সাই ইকুয়াল টু 1, তার মানে সাই অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেটেড ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1 করতে হবে। 1 করতে গেলে আমার একটা গাউসিয়ান ইন্টিগ্রাল লাগবে, সাই স্টার, এই সাই এর স্টার নেব, তারপরে এই সাই দিয়ে গুণ দেব, সাইড যখন স্টার নেব, একটা কথা, যেখানে আই আছে সাই স্টার সবই এক আছে, ঠিক আছে, শুধু এখানে মাইনাস সাই স্টার, ওই সাই স্টারকে যখন সাই দিয়ে গুণ হবে এই এটা উঠে যাবে, এখানে মাইনাস ওখানে প্লাস, দুটো মিলে 0। ওকে, কিন্তু এখানে উঠবে না, এখানে গুণ হলে কি হবে, এক্সপোনেন্ট, দুটো এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ হলে এক্সপোনেন্ট অ্যাড হয়, অ্যাড হয়ে এখানে 2 আসবে। ওকে, তাহলে এটা হবে, তাহলে সাই স্টার সাই যদি লিখি তাহলে হবে এক্সপোনেনশিয়াল ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্সপেকটেশন এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ডেল্টা এক্স স্কোয়ার, আর এই সি আছে, সি স্টার সি আছে, ওটা সি মড স্কোয়ার, ওই যেটা ইন্টিগ্র্যান্ডটা হলো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স এক্সপেকটেশন স্কোয়ার ওভার 2 ডেল্টা এক্স স্কোয়ার, এটা একটা গাউসিয়ান ইন্টিগ্রাল। এই গাউসিয়ান ইন্টিগ্রেশনটা করতে হবে তোমাকে, করে তুমি সি এর মান পাবে, সেটা আমি দেখাইনি, পরে দেখাবো বলে এখানে আর দেখাইনি। ওকে, সি এর মানও কমপ্লিকেটেড হলো, সি এর এই মান পাবে। এই গাউসিয়ান ইন্টিগ্রাল কিভাবে করে, এটা খুব ফিজিক্সে খুবই ইউজফুল, ডুইং দিস গাউসিয়ান ইন্টিগ্রালস, অল সর্টস অফ গাউসিয়ান ইন্টিগ্রালস, সেটা আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে গাউসিয়ান ইন্টিগ্রাল কিন্তু স্ট্যান্ডার্ড, যে কোনো বইতে এগুলো অথবা যে কোনো টেবিল অফ ইন্টিগ্রালস এগুলো দেওয়া থাকে, আমরা নিজেরা করব, নিজেরা করাটা কিন্তু ইন্টারেস্টিং। আমি এটাকে নর্মালাইজ করে নিতে পারি, নর্মালাইজ করা মানে হচ্ছে সি এর এমন মান নেব যাতে করে আমার এই ফাংশন এই ফাংশনটার নর্ম হবে 1, এই ফাংশনটা কিন্তু কেট,
এই ফাংশনটা ফাংশন হিসেবে লিখেছি, কিন্তু ওটা অরিজিনাল ক্যাট যেটা আছে, ক্যাট সাই এর রিপ্রেজেন্টেশন। সুতরাং এই ফাংশন জানা আর ক্যাট সাই জানা একই কথা। এটা দিয়ে সব কাজ তুমি করতে পারবে এই ফাংশন দিয়ে। তাহলে সিটাকে নর্মালাইজ করতে গেলে সি এর মান নিতে হবে এটা। ওকে, তাহলে আমি বলতে চাই ফাইনালি, if a particle moving along the x-axis has the wave function given by 33, একটা পার্টিকেল ওয়ান ডাইমেনশনে মুভ করছে, সেই পার্টিকেলটার ওয়েভ ফাংশন যদি এই ফর্মুলা দ্বারা দেওয়া হয়, তাহলে সেই পার্টিকেলের জন্য উইল হ্যাভ সেই পার্টিকেলের px এক্সপ্রেশন ভ্যালু অফ px যাচ্ছে তাই হতে পারে। px এর মান নির্ধারিত নাই, এক্সপ্রেশন p। এখানে ডেল্টা এক্স কত সেটা আমি এক্স এর এক্সপ্রেশন কত সেটা আমি জানবো। এখানে কিন্তু এইভাবে ইকুয়েশন লিখলে কিন্তু এক্স এর এক্সপেকটেশন কত সেটাও নির্ধারিত হয়ে গেছে, যদিও এক্স এর এক্সপেকটেশন এই সাই এর ফর্মুলায় নেই। কিন্তু কথা হচ্ছে এক্স এর এক্সপেকটেশন যাই হোক না কেন, মান নিউমারিক্যাল মান যাই হোক না কেন, পি এক্স এর এক্সপেকটেশন এর নিউমারিক্যাল মান যাই হোক না কেন, এই স্টেটে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর মান একেবারে h কাট বাই 2 হবে, ওটা এক্সাক্ট মান। যেহেতু এটা ইকুয়াল টু ডেল্টা এক্স গুণ ডেল্টা পি, এটা যদি এক্সাক্ট মান। আলাদাভাবে যদি এক্স্যাক্টলি সংজ্ঞা থেকে ডেল্টা এক্স এন্ড ডেল্টা পি এক্স বের করো, তুমি দেখবে যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স সমান সমান h কাট বাই 2 হচ্ছে। আনসার্টেনিটি প্রোডাক্ট মিনিমাম হচ্ছে সেখানে, আনসার্টেনিটি নাই, আনসার্টেনিটি প্রোডাক্ট মিনিমাম। আনসার্টেনিটি আছে, আনসার্টেনিটি প্রোডাক্ট মিনিমাম। ওকে, একটা উদাহরণ, the wave packet wave function, একটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ওয়েভ প্যাকেট বলা হয়। the wave packet ফ্রি পার্টিকেল নাও হতে পারে, একটা ওয়েভ প্যাকেট থাকতে পারে, ঠিক আছে। the wave packet, এটা ওয়েভ প্যাকেট মানে ওয়েভ ফাংশন, the wave function for a free particle, এটা ফ্রি পার্টিকেলের জন্য আর কি। wave packet or a wave function for a free particle at time t equal to 0 is given by this. পার্টিকুলার ওয়েভ ফাংশন এটা একটা আদি সময় জিরোতে, এটা ওয়েভ ফাংশন। অবশ্য ওয়েভ ফাংশনটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, কারণ আমি তো জানি সেই পরিবর্তনটা আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে করি। যদি পার্টিকুলার উপরে কোনো মেজারমেন্ট না করি, পার্টিকুলার উপরে যদি এই পার্টিকুলার যেটা আদিতে যে ওয়েভ ফাংশন ছিল, এই পার্টিকুলার কোনো কিছুই মেজারমেন্ট আমি করলাম না, তা সত্ত্বেও পার্টিকুলার ভেতরে পার্টিকেলের হ্যামিল্টনিয়ানের জন্য সাইটা একটু পরিবর্তিত হবে। সাইটা পরিবর্তিত হলে সময়ের সাথে সাই পরিবর্তিত হবে, সেই পরিবর্তনটা আমি পাবো। সেই এক মিনিট, একটা ফোন আসছে, কোথায় খেয়ে হারিয়ে যায় কথার। ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ঠিক আছে, ওকে। নর্মালাইজ দ্য ওয়েভ ফাংশন, এটা একটা ওয়েভ ফাংশন দিয়েছে ফর এ ফ্রি পার্টিকেল। এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, একটু আগে যেটাকে সি দ্বারা প্রকাশ করেছি, এনটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে ওয়েভ ফাংশন এট টাইম জিরো। টাইম জিরোতে সব কাজ, যা প্রশ্ন করে টাইম জিরোতে। আমি বলছি যে ওয়েভ ফাংশনটা সময়ের সাথে পরিবর্তিত হবে অ্যাকর্ডিং টু শ্রোডিঙ্গার ইকুয়েশন। আর শ্রোডিঙ্গার ইকুয়েশন ব্যবহার করা যাবে যদি মাঝখানে তুমি যদি কোনো মেজারমেন্ট না করো। মেজারমেন্ট করলে কিন্তু মেজারমেন্টের ফলে সিস্টেমটার স্টেট অ্যাব্রাপ্টলি একটা পরিবর্তন হবে, তারপর শ্রোডিঙ্গার ইকুয়েশন অনুযায়ী ইভলভ করবে। ওকে, ওয়েভ ফাংশন দুভাবে পরিবর্তন হতে পারে, আপনি পরিবর্তন হতে পারে বিকজ অফ দি ইন্টারনাল ইন্টারাকশন, অথবা বিকজ অফ দি ইন্টারাকশন যে হ্যামিল্টনিয়ান আছে সে কারণে, অথবা মেজারমেন্ট করলে তখন অ্যাব্রাপ্ট পরিবর্তন হতে পারে। ওকে, প্রশ্ন হচ্ছে নর্মালাইজ দ্য ওয়েভ ফাংশন। এনটাকে এমন ভাবে চুজ করো যাতে এই সাইটা নর্মালাইজড হয়, এবং এই ওয়েভ ফাংশনের জন্য এই টাইম জিরোতে, এটা টাইম জিরোতে ওয়েভ ফাংশন, তাহলে টাইম জিরোতে এক্স কত ডেল্টা পি কত আলাদাভাবে নির্ণয় করো, এবং
বের করো ডেল্টা এক্স ডেল্টা পি টাইম 0 তে কত এবং সেটার মান দেখো h কাট বাই 2 এর চাইতে কম হয়ে গেল কিনা। h কাট বাই 2 সমান হবে, আমি তো একটু আগে দেখালাম এটা হলে h কাট বাই 2 সমানই হবে, এরকম যদি হয় ওকে h কাট বাই 2 এর সমান হবে এবং এবং আনসার্টেনিটি প্রোডাক্টের মিনিমাম হবে, মানে এবং কি এই আনসার্টেনিটি প্রোডাক্টের মিনিমাম হবে h কাটবে। দেখাও এটা প্রমাণ করে দেখাও যে হচ্ছে। সমান যদি না হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্স ভুল, অথবা সেটা হতে পারতো, রাইট? কোয়ান্টাম মেকানিক্স ভুল, আনসার্টেনিটি রিলেশন ভুল, অথবা তোমার অঙ্কে ভুল হয়েছে। এখন অবশ্যই কোয়ান্টাম মেকানিক্স ভুল নয়, তোমার অঙ্কেই ভুল হবে কোথাও। যদি তুমি ডেল্টা এক্স ডেল্টা পি এই আনসার্টেনিটি প্রোডাক্টে যদি h কাট বাই 2 না আসে তোমার অঙ্কে, তো ওটা ভুল হয়েছে। দেখা যাক কি হয়। আগে নর্মালাইজ করি। এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন, জেনারেলি লিখেছি স্কেলার প্রোডাক্ট অফ কেট সাই উইথ ইটসেলফ। ব্রা সাই আর অ্যাক্টিং অন সাই না, ব্রা সাই অ্যাক্টিং মানে ব্রা সাই। আচ্ছা, একটা কেটের উপরে দুই রকম অপারেশন করা যায়। একটা কেট যদি থাকে, কেটের উপরে দুই রকম অপারেশন করা যায়। কেটের উপরে একটা অপারেটর দিয়ে অ্যাক্ট করিয়ে আরেকটা কেট পাওয়া যায়, এটা এক নম্বর। আর কেটের উপরে একটা লিনিয়ার ফাংশনাল দিয়ে অপারেট করে একটা নাম্বার পাওয়া যায়, লিনিয়ার ফাংশনাল। The functional acting on ket psi gives me a number, complex number. সেই functional হচ্ছে bra psi acting on ket psi gives me 1. এটা করতে হবে। এই ফাংশনাল, এই ফাংশনটা আরেক নাম আছে, এই ফাংশনটা বলে স্কেলার প্রোডাক্ট অফ ket psi with itself। তার মানে ইজ দ্য ফাংশনাল bra psi acting on ket psi। অনেকে বলে প্রোডাক্ট, আসলে এটা ফাংশনাল প্রোডাক্ট অফ ব্রা সাই উইথ কেট সাই, স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে প্রোডাক্ট। একটু ভাষা একটু অসঙ্গতি থাকতেই, ব্রা সাই অ্যাক্টিং অন কেট সাই, এটা স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট সাই কমা কেট সাই, ওইভাবে কমা নোটেশন যদি লেখো। আর ফাংশনাল ব্রা সাই অ্যাক্টিং অন কেট সাই গিভ মি এ নাম্বার, এই নাম্বারটা 1 নর্মালাইজ। এটা সবসময় রিয়েল, কিন্তু এখানে যদি অন্য আরেকটা কেটের করসপন্ডিং ব্রা থাকতো, সাপোজ এখানে কেট সাই ওখানে ব্রা ফাই, তখন এটা কমপ্লেক্স হবে। কিন্তু একই কেটের ব্রা সাই কেট সাই, এটা সবসময় রিয়েল। তাহলে এই প্রোডাক্টটা স্কেলার প্রোডাক্ট ইজ 1। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে লিখলে এটা হবে সাই স্টার অফ এক্স সাই এক্স ডিএক্স ইন্টিগ্রেটেড ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1। তাহলে সাই তো দেওয়া আছে, আর টাইম 0 সাই দেওয়া আছে, সাই স্টার করলে এখানে মাইনাস হবে, আর সাইতে প্লাস আছে, এটা উঠে যাবে সাই স্টার সাই করলে, আর এখানে 2 উঠে যাবে। তো সাই স্টার সাই করলে এটা দাঁড়ালো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স নট স্কোয়ার সিগমা স্কোয়ার বাই সিগমা স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1। এখন এরকম একটা, এটা একটা স্ট্যান্ডার্ড গাউসিয়ান ইন্টিগ্রাল। ওকে, minus infinity to infinity e to the power minus alpha y squared dy is root pi by alpha. এটা কিভাবে আসে তোমাদের নিজেদের শিখে নিতে হবে, এটা খুব ইন্টারেস্টিং একটা ডেরিভেশন। এই ডেরিভেশনটা খুব মজার ডেরিভেশন। ওকে, এটা আমি করতে চেয়েছিলাম আজকে, কিন্তু ইন্টারনেট কানেকশন এত বাজে, আমি আগামী ক্লাসে করব। এটা যদি করো তাহলে কি হবে, এখানে x মাইনাস এক্স নট আছে, এখানে একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করো, x মাইনাস এক্স নট না বলে x মাইনাস এক্স নট কে যদি বলতাম y জাস্ট একটা y, কিন্তু x অ্যাক্সিস y অ্যাক্সিস না, এখানে একটা নোটেশনে ভুল হয়েছে, এখানে আমি u দিতে পারতাম, e to the power minus alpha u squared du equal to root pi by alpha। এখানে y-টা তো ডামি ভ্যারিয়েবল, y-টা x অ্যাক্সিস y অ্যাক্সিস এর ওই y না। ওকে, এই x-টা x অ্যাক্সিস এর x, পার্টিকেলটা x বরাবর যাচ্ছে, পার্টিকেলটা y দিকে কোনোভাবেই যাচ্ছে না, ওয়ান ডাইমেনশনাল মোশন।
তাহলে এখানে ওয়াই দেওয়াতে সেই প্রবলেমটা হবে, 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে নাকি? না, মোশন ইজ 1 ডাইমেনশনাল। এটা জাস্ট একটা ভ্যারিয়েবল দেওয়া হয়েছে ওয়াই স্কয়ার। এখানে এই জন্য ওয়াই সিম্বলটা ব্যবহার না করাই ভালো ছিল। ওয়াই সিম্বলটা ব্যবহার করলে একটা কনফিউশন হতে পারে তোমাদের মনে, যে পার্টিকেলটা কি 2 ডাইমেনশনে মুভ করছে কিনা, এক্স এন্ড ওয়াই আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকেল। সেটা না, পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করছে। তাহলে এখানে যদি আরেকটা ওয়াই না দিয়ে অন্য একটা দিতে পারতাম, ইউ স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা ইউ স্কোয়ার ডিইউ ইন্টিগ্রেটেড ওভার ইউ ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে রুট পাই বাই আলফা। তাহলে এখানে বলো, এখানে ফিরে আসো, এক্স মাইনাস এক্স নট কে যদি বলো ইউ, তাহলে লিমিটে কোনো পরিবর্তন হচ্ছে না। তখন এক্স মাইনাস এক্স নট কে যদি বলো ইউ, তাহলে এখানে হলো ইউ স্কোয়ার, আর ডিএক্স হচ্ছে ডিইউ, ডিএক্স এর পরিবর্তে ডিইউ লিখতে পারবে, এখানে হবে ইউ স্কোয়ার। লিমিটটা অপরিবর্তিত থাকবে, এক্স যখন মাইনাস ইনফিনিটি ইউ তখন মাইনাস ইনফিনিটি, এক্স যখন প্লাস ইনফিনিটি ইউ তখন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে এটা লেখা যাবে যে এই জিনিসটা লেখা যাবে ই টু দ্য পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই সিগমা স্কোয়ার ডিইউ। ওটা কত হবে? রুট পাই বাই আলফা, এখানে আলফা উপরে, তাহলে এই ক্ষেত্রে আলফা কত? আলফা হচ্ছে 1 বাই সিগমা স্কোয়ার, তাহলে রুট পাই সিগমা স্কোয়ার, হ্যাঁ 1। তাহলে এন কত দাঁড়ালো? এন এর মডস দাঁড়ালো এটা পাই সিগমা স্কোয়ার 1/4। আমি এনটাকে যদি রিয়েল ধরি, তাহলে এনটাকে যদি রিয়েল এবং পজিটিভ ধরি, তাহলে এন নেব এটা, মড এন এটা, এনও নিলাম এটা। এনটা যদি আমি রিয়েল এবং পজিটিভ ধরি, এটাই সবচেয়ে সোজা চয়েস। আমি এনটাকে নেগেটিভ নিতে পারি, এখানে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে দিতে পারি, ফেজ ফ্যাক্টর দিলেও মড এন একই থাকবে। আমি ধরে নিচ্ছি এন টু বি রিয়েল অ্যান্ড পজিটিভ, তাহলে এটা হলো সবচেয়ে সোজা চয়েসটাই নিলাম। তাহলে এটাই হলো আমার নর্মালাইজড ওয়েভ ফাংশন, নর্মালাইজড ওয়েভ ফাংশন। ওকে, এখন আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফাইন্ড ডেল্টা এক্স ডেল্টা পি। ডেল্টা এক্স এর সরাসরি ফর্মুলায় বসিয়ে দিতে পারবো, রাইট? ডেল্টা এক্স এর ফর্মুলা আছে না একটা, ডেল্টা এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এক্স এর এক্সপেকটেশন স্কোয়ার, ওই যে ডেল্টা এ স্কোয়ার, ডেল্টা এ হোল স্কোয়ার। এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হচ্ছে এক্সপেকটেশন অফ এ মাইনাস এক্সপেকটেশন অফ এ আইডেন্টিটি, এটার স্কোয়ারের এক্সপেকটেশন। তার মানে আসলে এটা যদি সিম্পলিফাই করো, দাঁড়ায় এ স্কোয়ারের এক্সপেকটেশন বিয়োগ এর এক্সপেকটেশনের স্কোয়ার, এটাই হবে ডেল্টা এ স্কোয়ার। তাহলে আমার লাগবে এক্সপেকটেশন অফ এক্স কত লাগবে। এক্সপেকটেশন অফ এক্স ধরো করার জন্য আমি এটা করছি, ধরো এটার আগে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি সাই তো জানা আছে, তাহলে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি কত একটু করে নেই। পজিশন প্রবাবিলিটি ডেনসিটি কাকে বলে? এইটাই হচ্ছে ওয়েভ ফাংশনের মডুলার স্কোয়ার করলে যেটা পাবে, দ্যাটস এ ফাংশন অফ এক্স, এটাকে বলা হয় পজিশন প্রবাবিলিটি ডেনসিটি। এই এক্স এ পজিশন প্রবাবিলিটি ডেনসিটিকে যদি ডিএক্স দিয়ে গুণ দাও, যেইটা হবে, যে ইনফিনিটেসিমাল কোয়ান্টিটি হবে, সেটাই হবে probability of finding the particle in the tiny region x2 x plus dx at time 0, কারণ এটা টাইম 0 ওয়েভ ফাংশন নিয়ে কাজ করছি। এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটি কেন বলছি? পজিশন প্রবাবিলিটি ডেনসিটি at the point x, এই পজিশন প্রবাবিলিটি ডেনসিটি পয়েন্ট বাই পয়েন্ট ভ্যারি করতে পারে। যে কোনো একটা জায়গায় এক্স এ পজিশন প্রবাবিলিটি ডেনসিটি কে ডিএক্স দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে যে ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি পাবো, দ্যাট ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি of finding the particle
between x and x plus dx, ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রেট লাইন, ক্ষুদ্র লাইন, ক্ষুদ্র অংশ, ইনফিনিটেসিমাল অংশ dx এ, যে কোনো জায়গায় dx না, x এর ওইখানে dx, x এবং x প্লাস dx এইখানে থাকার, x থেকে x প্লাস dx, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গায় পার্টিকেলটা থাকার সম্ভাবনায় হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট x টাইমস dx। এই জন্য এটাকে বলা হয় পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি পার ইউনিট। This is the probability per unit distance of finding the particle at the point x. Per unit distance, এই জন্য ডেন্সিটি পার ইউনিট, কোনো কিছু ইউনিটকে ডেন্সিটি বলে। পার ইউনিট লেন্থ হলো ওটা লিনিয়ার ডেন্সিটি, পার ইউনিট এরিয়া ওটা 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 কি বলে, ওটা কি, ওটাও একটা ডেন্সিটি, পার ইউনিট ভলিউম ওটাও একটা ডেন্সিটি। তাহলে সাই মড স্কোয়ার করলে কি হবে, এটা হবে, এখানে মড স্কোয়ার করে এটা উঠে যাবে, থাকলে এটা গাউসিয়ান। এটাকে যদি প্লট করো কেমন হবে প্লট, the Gaussian function would be centered at x equal to x naught, x equal to x naught এটা পিক ভ্যালু হবে, e to the power minus 0, ওটা 1, তাহলে এখানে পিক ভ্যালুটা কত, এই মানটাই হচ্ছে পিক ভ্যালু। তারপরে দুপাশেই চলে যাও, x naught এর ডান পাশে গেল আস্তে আস্তে কমে যাবে, বাঁ পাশে গেল আস্তে আস্তে কমে যাবে, কারণ x naught এর ডানে যাও বাঁয়ে যাও স্কোয়ার তো আছে, x naught এর ডানে গেলে x minus x naught পজিটিভ, x naught এর সমদূরত্ব বাঁয়ে গেলে x minus x naught নেগেটিভ, কিন্তু এটা নেগেটিভ স্কোয়ার আর পজিটিভ স্কোয়ার তো একই কথা। এই জন্য উভয় ক্ষেত্রে এটা x naught এর ডানে যাও, it falls exponentially to 0, exponentially, হ্যাঁ এটা it falls to 0 exponentially না quadratically না, e to the power minus x square খুব দ্রুত, exponentially to 0 না, তার চাইতে দ্রুত 0 তে যায়, quadratic, it falls exponentially to 0 মানে হচ্ছে e to the power minus x, e to the power minus x square ওটাও tends to 0, রাইট, ওটা এক্সপোনেনশিয়াল না, ওটা এক্সপোনেনশিয়াল চাইতেও দ্রুত, দ্রুত ফল করে যাচ্ছে দুই সাইডে, এখানে স্কোয়ার আছে, এইটা হচ্ছে। তো দিস গ্রাফ ইজ সিমেট্রিক অ্যারাউন্ড x naught, এটা তো তার মানে x naught এর সামান্য দূরত্বের ডান দিকে থাকার যে সম্ভাবনা, x naught এর সামান্য বাঁ দিকে সে একই দূরত্বে থাকার একই সম্ভাবনা। তাহলে বলো দেখি x naught x এর অ্যাভারেজ করলে কি হবে, x naught x এর অ্যাভারেজ যদি করি, এক্সপেকটেশন অফ x যদি করি, তাহলে অ্যাভারেজ মান কত আসবে, এটা যদি পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি হয় তাহলে x naught পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, x naught প্লাস a পাওয়ার যা সম্ভাবনা, x naught মাইনাস a পাওয়ার একই সম্ভাবনা, x naught এর চাইতে সামান্য বেশি একটা মান পাওয়ার যে সম্ভাবনা, x naught এর থেকে সম পরিমাণে সামান্য কম যদি হয় সেই একই সম্ভাবনা। তাহলে x এর অ্যাভারেজ করলে অ্যাভারেজ মান কত হবে, x এক্সপেকটেশন কত হবে, x এর এক্সপেকটেশন কত হবে, আর কোনো অঙ্ক করতে হবে না, এটা দেখেই বলা যাবে। তাহলে x পেলে, x এর এক্সপেরিমেন্ট করে x পেলে, এই সম্ভাবনার কার্ভটা হলো, তাহলে সেই এক্সপেরিমেন্টে x এর অ্যাভারেজ মান কত আসবে, x naught আসবে, x naught আসবে, আপনি কিছু করার নেই, দেখে বোঝা যাচ্ছে। তুমি যদি এটা দেখে যদি বলতে না পারো তাহলে x naught এর ফর্মুলা বসাও, তো করো, এটা বসাবে, মাঝখানে x দিবে, ডান দিকে সাই দিবে, বাঁ দিকে সাই স্টার দিবে, তারপর ইন্ডিকেট করবে করে x naught, তখন তুমি ইয়ে পাবে আর কি, এক্সপেকটেশন অফ x পাবে, এক্সপেকটেশন অফ x পাবে। ওইভাবে সরাসরি করতে পারো, সরাসরি করার দরকার নেই, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি দেখেই বলা যাচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালু অফ x ওটার মান হবে x naught।
জি স্যার, স্ট্যাটিস্টিক্স স্যার আমরা এটা দেখছিলাম যে যে কোনো গাউসিয়ান ফাংশনের মাঝখানের যে পয়েন্টটা যেটা পিক ওইখানেই স্যার এভারেজটা হয়। ওখানে অ্যাভারেজ মান হবে, জি শিওর, স্যার। সেটাই তো, এখানেও তাই, জি স্যার। এখানেও তাই। অলরাইট, এটা তুমি, তারপরে এখন ডেল্টা এক্স এর আনসার্টেনিটি স্কোয়ার কত? এইটা এক্স এর অপারেটর বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স আইডেন্টিটি, ওটার স্কোয়ারের এক্সপেকটেশন, তাহলে এক্স অপারেটর মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, এক্স নট দেখালাম, স্কোয়ার। তুমি এখন এটাকে সরাসরি ক্যালকুলেট করছি, এটাকে ভাঙিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স না করলেও চলবে, এভাবে সরাসরি করো। এক্স কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে এক্স তো এক্স অপারেটর তো এক্স, এক্স মাইনাস এক্স নট স্কোয়ার সাই স্টার সাই এক্স, এটা করে দেখো, একবারে করো, এইটা হবে, এইটা হবে, এই গাউসিয়ান ফাংশনটা হবে, ইউটা আগের মতো এক্স মাইনাস এক্স নট। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে অঙ্ক করে যাও, ডেল্টা এক্স স্কোয়ার হবে সিগমা স্কোয়ার বাই 2, তাহলে ডেল্টা এক্স হচ্ছে সিগমা রুট 2। ওকে।